real fear with us. প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। ফিল দ্য রিয়েল ফিয়ার উইথ আস। সত্যিকারের ভয়ের অনুভূতি পেতে আফনান দ্য হরর ওয়ার্ল্ডের সাথেই থাকুন। দেশ ও দেশের বাইরে যেখান থেকে আফনান দ্য হরর ওয়ার্ল্ডের আজকের হরর নাইটের 102তম আয়োজনের সাথে যুক্ত হচ্ছেন বা পরবর্তীতে হবেন, সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় লিসেনার্স, আজকের এই এপিসোডে একটি ঘটনা নিয়ে হাজির হয়েছি, আর এই ঘটনাটি আমাদের পূর্বে আরেকটি ঘটনার দ্বিতীয় অংশ বা দ্বিতীয় পার্ট। থার্সডে নাইটের 162তম আয়োজনে আমরা সর্প পিশাচিনী শিরোনামে একটি ঘটনা প্রচার করেছিলাম। সেখানে পুষ্পা রানী সম্পর্কে আমরা বলেছিলাম। মূলত আজকের এই ঘটনাটি সেই 162তম এপিসোডের সর্প পিশাচিনী ঘটনার দ্বিতীয় অংশ। যারা আজকের এই ঘটনাটি শুনবেন তাদের কাছে আরেকটা অনুরোধ থাকবে, সময় করে আপনারা আমাদের থার্সডে নাইটের 162তম আয়োজনের সর্প পিশাচিনী ঘটনাটা শুনে আসবেন প্লিজ। প্রিয় লিসেনার্স, ঘটনায় চলে যাবার আগে কয়েকটি কথা। আপনাদের সাথে ঘটে যাওয়া বা আপনাদের জানা সত্য ভয়ের ঘটনাগুলো আমাদেরকে লিখে বা রেকর্ড করে afnanthehorrorworldbd@gmail.com এই ইমেল অ্যাড্রেসে ইমেল করতে পারেন। ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা হচ্ছে AFNANTHEHORRORWORLDBD afnanthehorrorworldbd@gmail.com। স্পেলিংটাও আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে স্পেলিংটা চেক করে নিতে পারবেন। ঘটনা কেমন লাগছে তা জানিয়ে ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। এছাড়া আমাদের ফেসবুক পেজ আর গ্রুপ তো রয়েছে আফনান দ্য হরর ওয়ার্ল্ড নামে, সেখানে গিয়েও আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। প্রিয় লিসেনার্স, এই ভিডিও লাইক বাটন প্রেস করতে ভুলবেন না। ভিডিওর লিঙ্কটা বেশি বেশি করে শেয়ার করে দেবার অনুরোধ করছি, যাতে করে অনেকেই আফনান দ্য হরর ওয়ার্ল্ডের সাথে যুক্ত হতে পারেন, আফনান দ্য হরর ওয়ার্ল্ড সম্পর্কে জানতে পারেন। যারা সত্য ভয়ের ঘটনা শুনতে ভালোবাসেন তাদের কাছে আফনান দ্য হরর ওয়ার্ল্ড পৌঁছাতে পারে, আর তাদের জানা বা তাদের সাথে ঘটে যাওয়া সত্য ভয়ের ঘটনাগুলো আমরা পেতে পারি। তাহলে অনেকটা পথ ইনশাল্লাহ আমরা একসাথে পাড়ি দিতে পারবো। চলুন ঘটনায় চলে যাই। আজকের এই ঘটনাটি মূলত যিনি আমাদেরকে পাঠিয়েছেন, ওনার নাম শেখ মিকাইল আহমেদ। ওনার বাড়ি মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার শ্যামনগরে। উনি ওনার মালয়েশিয়া প্রবাসী এক ভাইয়ের কাছ থেকে ঘটনা সংগ্রহ করে দিয়েছিলেন, রাহুল ইসলাম মেঘ। রাহুল ইসলাম মেঘ ভাই কিন্তু এর মধ্যে আরও বেশ কিছু ঘটনা পাঠিয়েছেন। মূলত এই রাহুল ইসলাম মেঘ ভাইয়ের বাড়ি যশোর জেলার শার্শা উপজেলার নিজামপুর ইউনিয়নের শ্রীকোনা গ্রামে। উনি মালয়েশিয়াতে পেইন্টিংয়ের কাজে নিযুক্ত আছেন। তো চলুন ঘটনায় চলে যাব। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে সর্প পিশাচিনী যে ঘটনাটা, এই ঘটনাটা মূলত এই রাহুল ইসলাম মেঘ ভাই উনি মাসুদ চাচার কাছ থেকে সংগ্রহ করেছিলেন। যখন আমরা সর্প পিশাচিনী এই ঘটনাটা সামনে নিয়ে আসলাম, প্রচার করলাম, তখন অনেকেই এর পরবর্তী অংশটা শোনার জন্য আগ্রহ প্রকাশ করেছিলেন। পরবর্তীতে সে মাসুদ চাচার সাথে কথা বলে ঘটনা সংগ্রহ করেছেন। তো মাসুদ চাচা উনিও পরবর্তী কিছু অংশ যখন মেঘ ভাইয়ের সাথে শেয়ার করেন, এরপর এই ঘটনাটি উনি আমাদেরকে পাঠান। তো চলুন ঘটনায় চলে যাই। তো ঠিক পরের অংশ থেকে আমরা শুরু করব। মাসুদ চাচা কিন্তু প্রথম পর্বে বলেছিলেন একজন ইন্ডিয়ান তান্ত্রিকের কথা। সেখানে উনি গিয়েছিলেন, সেই ইন্ডিয়ান তান্ত্রিককে পাওনা বুঝিয়ে দিয়ে তার স্ত্রীকে নিয়ে ইন্ডিয়া থেকে বাংলাদেশে চলে আসেন। এর কয়েক বছর পর আর্থিক সমস্যার কারণে আবার মালয়েশিয়াতে চলে আসেন 2022 সালের শেষের দিকে। মালয়েশিয়াতে আসার পর 2-3 মাস ভালোই কাজকর্ম উনি করছিলেন, কিন্তু সেই ভালো আর বেশি দিন স্থায়ী হলো না। হঠাৎ করেই ওনার চাকরিটা চলে যায় ওখানে। কি করবেন উনি? মাথার উপর এত ঋণের বোঝা, তার উপর ওনার স্ত্রীর শরীরে এই জিন সাপের অর্থাৎ এই পুষ্পা রানীর উপদ্রব বেড়েই চলছে। একদিন ভুলবশত সেই তেঁতুল গাছের নিচে দুধ না দিয়ে আসলে সমস্যার সৃষ্টি করত এই পুষ্পা রানী, সারা শরীরে বিষ ছড়িয়ে দিত। একদিন মালয়েশিয়ার সময় রাত 2টোর মতো বাজে আনুমানিক। ঘুম আসছিল না টেনশনে। একদিকে ঋণের চাপ, অন্যদিকে কাজ নাই। বাইরে বসেছিলেন সেই পাহাড়ের ঢালে। ঝর্ণার পানি বয়ে যায় যেখানে,
সেখানটাতে মন খারাপ করে উনি বসে আছেন। হঠাৎ পেছন থেকে কেউ বাবা ও বাবা বলে একটা ডাক ভেসে আসে ওনার কানে। ঘাড় ঘুরিয়েই দেখতে পেলেন সেই ভালো জিন সাপটা। অর্থাৎ আমরা ওই প্রথম দিকে একটা সাপের কথা বলেছিলাম যে ভালো জিন সাপটা, সেটা। আসল ঘটনাটা মূলত খুব জটিল এবং গভীর। সেদিন আসলে সে এসেছিল মানুষের রূপে, সাপের রূপে না। সাদা একটা ড্রেস পরা ছিল, জ্যোৎস্নার আলোতে চিকচিক করছে ড্রেসটা। মাথায় একটা মুকুট রয়েছে, সাপ রূপে আসলে যেই মুকুটটা মাথায় থাকতো সেটাই। তো আসলে এরকম ঘটনাগুলো রূপকথার গল্পে শোনা যেত। উনি চিন্তা করছেন যে রূপকথার গল্পে এমনটা উনি শুনেছেন। এই জিন সাপটা কিন্তু পুরুষ নয়, মহিলা। তার নাম মেহের নিগার। এই সাপটি ভালো বাবা বলে সম্বোধন করত, আর ওনার স্ত্রীকে মা বলে সম্বোধন করত। আর এই সাপটার মা বাবা নাকি পৃথিবীতে বেঁচে নেই। এটা কিন্তু সেই জিন সাপ যিনি এই মাসুদ চাচার স্ত্রীর শরীরে আগে থেকেই থাকতো, ছোটকাল থেকেই। কিন্তু এই পুষ্পা রানী যে খারাপ জিন সাপ, সে আসার পর থেকে এই জিন সাপটা নাকি এই চাচির শরীরের কাছে যেতে পারে না, যেটা কিন্তু আমরা আগেও বলেছিলাম আগের এপিসোডে। এমনকি এই মাসুদ চাচা উনি যখন ঝর্ণার পাশে দাঁড়িয়ে কথা বলেছিলেন ভালো এই যে এই জিন সাপটার সাথে, তখনও কিন্তু ওই জিন সাপটা বলেছিল যে কেন সে চাচির কাছে যেতে পারে না। যাই হোক, মেহেরনিগার ভালো জিন সাপ, সে আসে তার কাছে। আসার পরে বলে যে তুমি দেশে চলে যাও, তুমি মালয়েশিয়া থেকে আসলে কিছুই করতে পারবা না। আমি তোমাকে কিছু আমল দিচ্ছি, এগুলো একটানা 3 মাস সম্পূর্ণ করতে থাকো। দেশে গিয়ে ওইদিকে মায়ের শরীর তেমন ভালো না, অনেক খারাপ অবস্থা। তুমি গেলে পুরোপুরি বুঝতে পারবে। আমি তো দূর থেকে দেখি, ইনশাল্লাহ আল্লাহ একটা পথ দেখাবেন তোমাদের। আর হ্যাঁ, এই আমলটা কিন্তু টানা 3 মাস সম্পূর্ণ করতে হবে। মাঝপথে বন্ধ করলে কিন্তু অনেক ক্ষতি হয়ে যেতে পারে তোমাদের। আর একটা কথা বলি, এর ভিতরে কোনো কবিরাজ, তান্ত্রিক, ওঝা এদের কাছে যাবা না, যত সমস্যাই হোক। মেহেরনিগারের কথা শুনে উনি অবাকই হন। উনি বলেন যে আচ্ছা, আমল না হয় করলাম, কিন্তু এত দায় দেনা, ঋণ আমি কিভাবে পরিশোধ করব? কিভাবে দেশে যাব? দেশে গেলেই তো এই পাওনাদাররা এসে খুব উৎপাত করবে। এদিকে আমার স্ত্রীর শারীরিক যে অবস্থা, দেশে গেলে তো আবার চিকিৎসাও করাতে হবে, কি করব? এরপর নাকি মেহেরনিগার মাসুদ চাচাকে উদ্দেশ্য করে বলেন, এটা নিয়ে তোমাকে খুব বেশি ভাবতে হবে না, ইনশাল্লাহ আল্লাহ সাহায্য করবেন, ইনশাল্লাহ আল্লাহ একটা ব্যবস্থা করেই দেবেন। মেহেরনিগারের কথা শুনে কিছুক্ষণ চুপচাপ থেকে মাসুদ চাচা বলেন, আচ্ছা ঠিক আছে আমি যাব, কিন্তু আমার কাছে তো এই মুহূর্তে কোনো টাকা পয়সাও নাই। যেতে গেলে যে প্লেন ভাড়া লাগবে, আকামা যেটা আছে এটা প্রসেস করতে হবে, এটা আমি কিভাবে করব? এরপর মেহেরনিগার ওনাকে বলেন, বাবা তুমি এখন রুমে যাও, এত রাতে এখানে থাকা লাগবে না। আর রুমে গিয়ে দেখো তোমার বালিশের নিচে কিছু টাকা আছে, ওটাতেই আল্লাহর রহমতে ইনশাল্লাহ তুমি দেশে চলে যেতে পারবো সব কিছু শেষ করে। তো উনি তো রুমে চলে আসেন, এসে দেখেন সত্যি বালিশের নিচে মালয়েশিয়ান রিঙ্গিট 5,505 টাকা, মানে রিঙ্গিট আর কি, রয়েছে। টাকাগুলো খুবই চকচক করছে, মনে হচ্ছে মাত্রই ব্যাংক থেকে বের করানো হয়েছে, নতুন ছাপানো টাকা আর কি, চকচকে টাকা। এরপর মেহেরনিগারের কথা মতো তখনকার সময় অল্প কিছু মার্কেট করে আর কি, শপিং করে 2023 সালের মার্চের দিকে দেশে চলে আসেন উনি। অদ্ভুত বিষয়, মালয়েশিয়া থেকে বাংলাদেশে আসা পর্যন্ত ওনার কাছে মেহেরনিগারের দেয়া সেই মালয়েশিয়ান রিঙ্গিট যেগুলো ছিল আর কি, যতটুকু খরচ হয়েছে একদম 5,505 রিঙ্গিট, এইটাই খরচ হয়েছে। বাড়িতে এসে দেখেন যে ওনার স্ত্রী অর্থাৎ চাচির অবস্থা আরও ভয়াবহ অবস্থা, শুকিয়ে কঙ্কাল হয়ে গেছেন একদম। ফর্সা মানুষটা কালো কুচকুচে হয়ে গেছে, মনে হচ্ছে মাথার চুলও অর্ধেক পড়ে গেছে। এত সুন্দর একটা মানুষ, এ কি অবস্থা হয়ে গেছে। এরপর উনি ওনার যে মেয়ে মোহনা নাম, তার কাছ থেকে শুনছেন যে ওনার স্ত্রী নাকি দুধ দিয়ে ছাড়া ভাত খেতে পারে না, শুধু দুধ দিয়ে উনি ভাত খেতে পারেন, এছাড়া অন্য কোনো কিছু দিয়ে
ভাত খেতে পারেন না। দুধ, কলা, আম, চিনি, মিষ্টি দ্রব্য খাবার ছাড়া উনি কিছুই খেতে পারেন না। অন্য খাবার খেলে ওনার বমি হয়ে যায়। মোহনা আরও বলেন, এই পুষ্পারানী জিন সাপটা নাকি এক ধরনের বিষ ছড়িয়ে দিত রক্তের সাথে। রক্তের সাথে এই বিষটা মিশে সারা শরীর মরিচের মতো জ্বলতো। মরিচ ডলে দিলে, ক্ষত স্থানে মরিচ ডলে দিলে যেভাবে জ্বলে ওরকম জ্বলতো। আর 24 ঘন্টার মধ্যে প্রায় 20 ঘন্টা এই পুষ্পারানী চাচির শরীরে থাকা শুরু করেছে। আবার চাচির কাছে নাকি সবসময় মনে হতো ভারী কোনো বিশাল একটা জিনিস তার সমস্ত শরীর পেঁচিয়ে রেখেছে, এরকম একটা অবস্থা। তো এইভাবে যেতে যেতে আরও কিছুদিন পার হয়ে যায়। মেহেরনিগারও আসেনি এর ভিতরে। এরপর তো উনি কিছু টাকা ধার দেনা করে ছোটখাটো একটা মুদি দোকান দিয়েছেন ওনাদের ওখানেই একটা বাজারে। তো এরপর আল্লাহর রহমতে টুকটাক চলছিল আর কি দোকানটা। এইভাবে কেটে যায় আরও 2 মাস। জুন মাস চলে আসে। মেহেরনিগারের আমলও ঠিকঠাক উনি করছিলেন। আরও 1 মাস আমল করলে 3 মাস পূর্ণ হবে আল্লাহর ইচ্ছায়। এর ভিতরে ওনাদের গ্রামে 9 জনের একটা বেদে গ্রুপ আসে। তো ওনারা আসছিলেন যশোরের বেনাপুলের ধলদা রামপুর নামক একটা জায়গা থেকে। ওই অঞ্চলের 70% মানুষ নাকি হিন্দু সম্প্রদায়ের। আর যেই হিন্দু সম্প্রদায়ের লোকগুলো আছে তাদের প্রায় প্রত্যেকটা ফ্যামিলিতেই শূকরের খামার রয়েছে। ওনারা বছরের একটা নির্দিষ্ট সিজনে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে শূকরের পাল নিয়ে মাঠে মাঠে ঘোরে, আর সন্ধ্যা হলে একটা নির্দিষ্ট জায়গা বেছে নিয়ে সেখানে রাতে থাকে। তো এত কিছু বলার কারণ হচ্ছে 9 জনের সেই বেদে গ্রুপের পুরুষ সদস্যগুলো মাঠে শূকর নিয়ে ঘোরে, আর নারী যারা আছে সদস্যরা তারা গ্রামে গ্রামে সাপ খোঁজে, সাথে একটা বেজি আর বানরও থাকে তাদের সাথে আর কি। তো একদিন ওই গ্রুপের একটা বেদে মহিলা সাপ খুঁজতে খুঁজতে ওনাদের বাড়িতে চলে আসেন। এমত অবস্থায় এই চাচিকে দেখে, অর্থাৎ এই মাসুদ চাচার স্ত্রীকে দেখে বেদে মহিলার খাঁচার ভেতর থেকে একটা বেজি ছটফট করতে শুরু করে। মনে হচ্ছে বেজিটা এই চাচিকে আক্রমণ করে একদম ছিঁড়ে খেয়ে ফেলবে কাছে পেলে। বেদে মহিলা তো এটা দেখে অবাক। তার বেজি তো মানুষ দেখলে কখনো এরকম করে না সাধারণত। সে সবসময় মানুষের সাথে থাকতে থাকতে অনেকটা স্বাভাবিক হয়ে গেছে, কিন্তু আজ এমন করছে কেন? নিশ্চয়ই এর ভিতরে কোনো একটা ঝামেলা আছে। এরপর বেদে মহিলা চাচির দিকে বেশ কিছুক্ষণ অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকেন, এক নাগারে তাকিয়ে আছেন। এরপর ওই বেদ মহিলা বলছেন, এই মহিলার তো অনেক সমস্যা আছে রে। এই মহিলা এতদিন বেঁচে আছে কিভাবে? এর সাথে তো জিন সাপের জিনের রানী সে আছে। এই সাপ তো সহজে মানুষের নাগালে আসে না। এদেরকে কেউ ক্ষতি না করলে সাধারণত কাউকে এরা ভর করে না বা ক্ষতি করে না। তখন ওই বেদে মহিলা বলছেন যে আচ্ছা আমাকে একটু বলেন তো আপনার সমস্যাটা কি। তবে ওনারা নাকি ওই বেদে মহিলাটাকে কিছুটা এড়িয়ে যান, কিছু বলতে চান না। বলে যে না তেমন কিছু না, আপনি জানতো চিকিৎসা চলছে, আপনাকে এটা নিয়ে আর আগাতে হবে না, আপনাকে জানতে হবে না। এরপর নাকি ওই বেদে মহিলা ওনাকে আশ্বাস দিয়ে বলেন যে আপনি নির্ভয়ে আমাকে সব খুলে বলুন, আমি কথা দিচ্ছি আমি আপনার যদি উপকার করতে না পারি অন্তত ক্ষতি করব না। এতটুকু বিশ্বাস করেন আমাদেরকে। এমনিতে তো বেদেদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় অনেক কথা প্রচলিত আছে যে বেদে সম্প্রদায়ের লোকরা কোথাও গেলে বিভিন্ন ধরনের তন্ত্রমন্ত্র করে বাসা থেকে বেশ কিছু জিনিস চুরি করে নিয়ে যায়। সবাই না, তবে কেউ কেউ তো নেন। ওই কারণে তাদের একটা বদনাম আছেই। ওই চিন্তা করে ওনারা চিন্তা করছেন যে বা ভেবেছেন বা সিদ্ধান্ত নিয়েছেন যে কিছু বলবো, পরে আবার কি না কি হয়। তো যাই হোক, বেদে মহিলার কথাবার্তা শুনে একটু আশ্বস্ত হলেন, বেশ ভদ্রই আর কি কথাবার্তায়। তাকে ক্ষতিকারক কোনো কিছু মনে হয় নাই আর কি ওনাদেরকে ওই সময়। এরপর নাকি শুরু থেকে সব ঘটনা খুলে বলেন ওই বেদে মহিলাকে। মহিলাটা সব কিছু যখন শুনলেন কিছুক্ষণ চুপ করে থাকেন। এরপর বলেন যে আমি চেষ্টা করতে পারি এই সমস্যা দূর করতে, তার জন্য আমাকে 1 টাকাও পারিশ্রমিক দিতে হবে না। কাজ পুরোপুরি সম্পন্ন হলে আর আপনাদের যদি ভালো লাগে, মনে হয় আপনি সুস্থ হয়েছেন, তাহলে আমাকে যদি মন চাই কিছু দিয়েন, না হলে না দিয়েন। এই বিষয়ে আমার কোনো চাহিদা নেই, আমার কোনো দাবিও নাই, আমি মন খারাপও করব না। এই কথা শুনে মাসুদ চাচা তো হাসতে হাসতে একটু লাফিয়ে উঠেছেন যে এই বেদে মহিলার মাথা কি ঠিক আছে? দীর্ঘ 25টা বছর পার হয়ে গেছে, কত কবিরাজ দেখানো হয়েছে, এমনকি ভারত থেকে বাংলাদেশ থেকে ভারত এই কাজ করতে হয়েছে, টাকা পয়সা সব শেষ, আর এই সামান্য বেদে মহিলা নাকি ফ্রিতে এই কাজের সমাধান করে দিবে?
শুনতে বেশ অবাক হয়েছেন, আশ্চর্য হয়েছেন। তখন উনি হেসেই ওই মহিলাটাকে বলেন যে ঠিক আছে, আপনি সমাধানের পথ খোঁজেন। এরপর মহিলা সেখান থেকে চলে যান। যাওয়ার আগে ওই বেদে মহিলাটা বলেন যে আগামী অমাবস্যার যেই তারিখ, একটা তারিখ বলেন আর কি, যে ওই বেদে মহিলা আর ওনার স্বামী আসবেন এই বাড়িতে। আর মাসুদ চাচাকে বলেন আপনি আপনার স্ত্রীকে নিয়ে তৈরি থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই মনে করে একই রঙের সাদা কবুতরের বাচ্চা, 3টা টাকি মাছ, যে মাছগুলো পানিতে পোনা নিয়ে ঘোরে এমন টাকি মাছ, আর 9 রকমের ভিন্ন ভিন্ন স্বাদের ফল, কিছু চন্দন কাঠের শুকনো গুঁড়ি রেডি করে রাখবেন। তারপর একদিন সেই অমাবস্যার রাতে বেদে মহিলা ও তার স্বামী ঠিক রাত 12টা নাগাদ আনুমানিক আর কি সময় চলে আসেন ওনাদের বাড়িতে। সাথে 2টো খাঁচা নিয়ে আসছেন। বোঝাই যাচ্ছে যে একটা খাঁচায় বেজি, অন্য খাঁচায় বানর রয়েছে, আর আরেকটা বক্স রয়েছে। এর মধ্যে বেদে মহিলার কথা মতো সমস্ত জিনিস অনেক কষ্টে প্রস্তুত করে রেখেছেন। সবচেয়ে কষ্ট হয়েছে এই 2টো বা 3টা টাকি মাছ গোছাতে, কারণ টাকি মাছ যখন তার বাচ্চাদেরকে পোনা নিয়ে ঘোরে, এই টাকি মাছগুলোকে ধরাটা, এগুলো খুঁজে বের করে ধরাটা এমনটা না যে বাজার থেকে 3টা টাকি মাছ কিনে আনবে, তা কিন্তু না। মানে এইরকম টাকি মাছ, যে টাকি মাছগুলো তাদের পোনা নিয়ে ঘুরছে, এরকম টাকি মাছ 3টা ধরতে হবে, এটা তো 4টিখানি কথা না। অনেক কষ্ট হয়েছে আর কি। তো যাই হোক, ওনারা ম্যানেজ করেছেন, সব কিছুতে রেডি করে রেখেছেন। রাত আনুমানিক যখন 2টো বাজে, অমাবস্যা রাতের ঘুটঘুটে কালো অন্ধকারে বেদে মহিলা ওনাদের বাড়ির একটা অন্ধকার রুমে কিছু একটা পাউডার দিয়ে একটা বৃত্ত এঁকেছেন। এরপর সেটাতে আগুন ধরিয়ে দিয়েছেন। এরপর তার রিচুয়াল শুরু করেছেন। এদিকে আবার চন্দন কাঠের গুঁড়িতে আগুন ধরিয়ে সেই 3টা একই কালারের কবুতর এক কোপে কেটে সেটা চামড়া ছুলে আর 3টা টাকি মাছও পুড়িয়ে বেজিটাকে খেতে দিয়েছেন। উনি এদিকে এই বিশেষ করে মাসুদ চাচা বেদে মহিলা কি করে, তার সাথে থাকা তার স্বামী কি করে, এগুলো দেখছেন। বেজিটা কিছুটা খেলো, এরপর আর খেলো না, রেখে দিয়েছে খাবার। এরপর এই যে বেদে মহিলা এবং তার স্বামী তাদের সাথে কিছু পুটলি নিয়ে আসছিলেন। এরকম একটা পুটলি থেকে একটা পাউডার জাতীয় কিছু ছিটাতে থাকে। এই বেদে মহিলার স্বামী সেই বৃত্তের চারপাশে ঘুরে ঘুরে একটা বিন বাঁশি বাজাতে লাগলেন। আর সাথে সাথে তার পাশে থাকা বানরটা নাকি লাফাতে থাকে এবং উচ্চ স্বরে কিচিরমিচির করতে থাকে বানরটি। ইতিমধ্যে তো ওই মাসুদ চাচার স্ত্রী অর্থাৎ চাচি আচমকাই কোনো একটা কারণে, উনি একটা আলাদা বৃত্তের মধ্যে ছিলেন আর কি, আলাদা বৃত্তের মধ্যে তাকে বসানো হয়েছিল, তার ভিতরে অজ্ঞান হয়ে লুটিয়ে পড়েছেন। আর বিন বাঁশি কিন্তু তখনও বাজছে, বানরটাও লাফাচ্ছে, কিচিরমিচির করছে। এর কিছুক্ষণ পর ঘটলো ভয়ঙ্কর একটা ঘটনা। ওনাদের রুমের মধ্যে মনে হচ্ছে তুফান শুরু হয়ে গেছে, ঝড় শুরু হয়ে গেছে। আর কোথা থেকে যেন একটা কালো কুচকুচে সাপ এই বৃত্তের ভিতরে সা করে চলে আসছে হঠাৎ করে। অদ্ভুত ব্যাপার হচ্ছে, প্রথমে এই পুষ্পারানী সাপটা এই চাচির শরীরে না এসে সরাসরি তার রূপে এসেছে। এর মধ্যে পাশে থাকা খাঁচার ভিতর থেকে সেই বেজিটাও বের হয়ে এসেছে। একটা পর্যায়ে এই জিন সাপটার সাথে এই বেজি ভয়ঙ্কর একটা মারামারিতে লিপ্ত হয়ে পড়ে। চাষে কিন্তু তখন অজ্ঞান হয়ে পড়ে আছে অন্য একটা বৃত্তের মধ্যে। সাপটি যতই চেষ্টা করছে বেজিটাকে ছবল দিতে, বারবার ব্যর্থ হচ্ছে। এইভাবে বেশ কিছুক্ষণ সংঘর্ষ চলমান। একটা পর্যায়ে মনে হচ্ছে জিন সাপটা নিস্তেজ হয়ে পড়েছে। সাপটির পুরো শরীর তখন রক্তাক্ত হয়ে গেছে, কিন্তু বোঝা যাচ্ছে সাপটা মারা যায়নি। এরপর বেদে মহিলা আহত জিন সাপটিকে তার সাথে থাকা একটা বড় বক্সে ভরে নেন, আর বেজিটা চাচির একটা আঙ্গুলে সজোরে কামড় বসিয়ে দেন। সাথে সাথে আঙ্গুল থেকে রক্ত বের হতে শুরু করে, আর সাথে সাথে চাচির জ্ঞানও ফেরত আসে। বেদে মহিলা বলেন, আপনারা এখন থেকে বিপদমুক্ত। এই যে কামড়ের দাগটা দেখছেন বেজির, এই দাগটা জিন সাপ দেখলে কখনোই কাছে আসতে পারবে না। এই দাগ দেখলে জিন সাপ এমন ভয় পাবে যে কাছে আসতে চাইবে না। এরপর নাকি 9 ধরনের ফল ওই বানরটাকে ওনারা খেতে দেন, আর বেজিটাকে ওই কবুতর আর টাকি মাছের অবশিষ্ট অংশগুলো পুনরায় খেতে দেন। এরপর বেদে মহিলাটাকে বলেন এই মাসুদ চাচা যে আপনাকে কত দিতে হবে। অদ্ভুত বিষয়, সে নাকি 1 টাকাও নিতে রাজি হয় না এই মাসুদ চাচার কাছ থেকে। অবশ্য অনেক জোরাজুরি করার পর সে
টাকা নেয়ার জন্য একটু রাজি হয়েছে, পরক্ষণে এসে বলে না, নেব না, মাফ করবেন, এটা নিতে পারবো না। কোনো টাকা পয়সা না নিয়ে নাকি বেদে মহিলা ওখান থেকে চলে যায়। সেই রাতে ওনারা যাবার আগে বেজির দাঁত দিয়ে বানানো একটা অদ্ভুত মালা মাসুদ চাচাদেরকে দিয়ে গিয়েছিলেন। বলেছিলেন এই মালাটা আপনাদের বাড়ির মূল গেটের সামনে টাঙিয়ে রাখবেন, তাতে করে কোনো ধরনের সাপ এই বাড়িতে ঢুকতে পারবে না। এইভাবে কেটে যায় বেশ কিছুদিন। মেহেন্দিগারের কথা ভুলে গিয়েছিলেন ততক্ষণে ওনারা আর কি। ওরা মনে মনে ভেবেছেন ঝামেলা তো এখানেই শেষ, এবার হয়তো ওনাদের সংসারে আশার আলো ফুটবে। কিন্তু না, তা কিন্তু হলো না। ঘটনা এখনো শেষ হয়নি। এই সুখ বেশি দিন স্থায়ী হয়নি ওনাদের। সুখের উপরে চলে আসে ঘুটঘুটে অমাবস্যার নিকোষ কালো অন্ধকার। এক রাতে মাসুদ চাচা আর ওনার স্ত্রী চাচি ঘুমিয়ে আছেন। এক ঘরে ওনার মেয়ে মোহনা, আর আরেকটা ঘরে ওনারা। রাত তখন 1:30-2টার মতো বাজে আনুমানিক। তখন তো ওনারা গভীর ঘুমে। হঠাৎ করে বাইরে থেকে আচমকাই একটা মেয়ে কণ্ঠে কে যেন চাচির নাম ধরে ডাক দেয়। অবাক করার বিষয় হচ্ছে, বাইরে গিয়ে ওনারা দেখেন শুনশান নীরবতা, আশেপাশে কেউ নেই। ভেবেছেন হয়তো বা ওনাদের মনের ভুল। আবার ওনারা রুমে এসে শুয়ে পড়েন। কিছুক্ষণ পর যখন একটু তন্দাচ্ছন্ন ভাব এসেছে, তখন আবার চাচির নাম ধরে ডাকে। এরপর আবার ওনারা দুজনই বের হয়েছেন লাইট নিয়ে, চারদিকে আলো ধরেছেন, দেখেন কেউ নাই। আজব বিষয় তো, কেউ কি মজা নিচ্ছে ওনাদের সাথে এই রাতের বেলা। ওনার রুমে আসার জন্য যেই না দরজার দিকে ঘুরবেন, তখনই চাচির চোখ চায় ওনাদের বাসার পাশে থাকা পুরনো তেঁতুল গাছটার দিকে। গাছটির বয়স 30 বছরের বেশি। চাচি নাকি সাথে সাথে চিৎকার দিয়ে ওখানে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। জ্যোৎস্নার আলোতে এই মাসুদ চাচা দেখেন সোনালী কালারের ড্রেস পরা একটা মহিলা অবয়ব, মাথার চুলগুলো এলোমেলো, চোখ দুটো রক্তের মতো লাল হয়ে আছে, মাথার উপরে মনে হচ্ছে সিঁদুর দেয়া আছে। ভয়ে ভয়ে অবয়বটার দিকে ধীরে ধীরে অগ্রসর হন মাসুদ চাচা, ভালো করে দেখার জন্য আসলে জিনিসটা কি, কে এটা। উনি গিয়ে দেখেন, আরে এটা তো আর কেউ না, এটা হলো সেই পুষ্পারানী জিন সাপ, যে 25 বছর বেশি সময় ধরে এই চাচি সহ মাসুদ চাচাকে যন্ত্রণা দিয়ে মারছেন। পুষ্পারানী সাপের মতো ফসফস করছেন। তাচ্ছিলের একটা হাসি দিয়ে বলেন, কিরে ভয় পেলি? ভয় পাওয়ার কিছু নাই রে, ভাবছিলাম তোদেরকে তিলে তিলে শেষ করব, কিন্তু আমার হাতে এবার আর তেমন সময় নেই। তোর কি ভাবছিলি ওই বেদেনী মহিলা আমাকে বন্দি করে সাথে নিয়ে গেছে রে? ওর মতো সামান্য বেদেনী আমাকে বন্দি করার সামর্থ্য রাখে? জানিস না আমি কোনো সাধারণ জিন সাপ না, আমি গুপ্ত ধন পাহারায় নিযুক্ত থাকা সাপ। আর এই কাজে যারা নিযুক্ত থাকে তাদের 1001টা ক্ষমতা থাকে। আমার ক্ষমতা সম্পর্কে ধারণা নাই, তোদেরও নাই, আর ওই বেদেনী মহিলারও নাই। আর আমি কিন্তু আমার কাজে খুবই পারদর্শী, আমি আমার ক্ষমতা প্রয়োগেও খুবই পারদর্শী। তা তো এর আগেও তোরা জেনেছিস, তাই না? এই বলে ওই পুষ্পারানী আবার ফসফস করতে থাকে, আর বিকট একটা হাসি দেয়। এদিকে চাচার কিন্তু তখনও হুঁশ ফেরেনি। উনি এইটা যখন শুনেছেন পুষ্পারানীর মুখ থেকে, ভয়ে তো একদম স্ট্যাচু হয়ে গেছেন, মূর্তির মতো দাঁড়িয়ে আছেন। কি একটা ভয়ঙ্কর পরিস্থিতি, মনে হচ্ছে উনি স্বপ্ন দেখছেন, উনি স্বাভাবিক জগতের মধ্যে নাই। এরপর পুষ্পারানী আবার বলতে শুরু করে, সেদিন যে তোদের বাড়িতে বেদে মহিলা এসেছিল আমাকে তাড়ানোর রিচুয়াল করতে, সে কে ছিল তোরা জানিস? সে ছিল খুবই দুষ্টু প্রকৃতির মহিলা। একটা বেজি ও একটা বানর নিয়ে গ্রামে গ্রামে সাপ ধরার বাহানায় মানুষকে ঠকায় আর ভুলভাল তাবিজ দেয়। আর ওর স্বামীও আর এক ভণ্ড। ওর স্বামী 4 জন মানুষ নিয়ে 46টা শূকরের পাল সহ মাঠে মাঠে ঘুরে বেড়ায়, আর ওর মানুষের ক্ষেত খামারে শূকরের পাল লাগিয়ে দিয়ে ফসল নষ্ট করে। কেউ প্রতিবাদ করলে শূকরের মাথা কেটে কালো জাদু করে তাকে বান মেরে মেরে ফেলে, না হলে পাগল বানিয়ে দেয়। এভাবে বহু মানুষকে হত্যা করেছে, ক্ষতি করেছে এরা। আর ওই বেদে মহিলা প্রথম যেদিন তোদের বাড়িতে আসে এবং খাঁচার ভিতর থেকে বেজিটা ছটফট শুরু করে, তখন সেদিনই এই বেদেনী মহিলা তোর স্ত্রীকে দেখে বুঝে যায় তোর স্ত্রীর সাথে আমি আছি, আর আমাদের দখলে থাকা গুপ্ত ধনও আছে, সেটাও বুঝে যায় কোনোভাবে। ওই দিন থেকে মহিলা লোভ চেপে বসে আর তোদের বাড়িতে আসন বসানোর জন্য সে সিদ্ধান্ত নিয়েছে।
ওই বেদেনী মহিলার মূল উদ্দেশ্য ছিল তোর স্ত্রীকে সুস্থ করা নয়, তার উদ্দেশ্য ছিল আমাকে বশে আনা আর গুপ্তধন হাতিয়ে নেয়ার পায়তারা। ওই দিন রাতে যখন তোদের বাড়িতে মহিলা ও তার স্বামী সহ একটা বেজি আর একটা বানর নিয়ে আসন বসায় এবং আমাকে ডাকার রিচুয়াল করে, ওই দিন আমি আমার গুপ্তধন পাহারায় নিযুক্ত ছিলাম একই রকম ভাবে। ঠিক ওই সময় অন্য একটা জিনের দল আমাদের গুপ্তধনে হামলা করে। তাই সেদিন আমি আসতে না পারায় আমার স্বামীকে পাঠিয়েছিলাম এই বেদের কাছে। ভেবেছিলাম বেদে মহিলা কিছু প্রশ্ন করে ছেড়ে দিবে আমার স্বামীকে, কিন্তু আমি বুঝতে পারিনি এই মহিলা এভাবে আক্রমণ করবে তার বেজি দ্বারা আমার স্বামীর উপরে। সেদিন সে নিস্তেজ হয়ে পড়ে, কারণ আমার স্বামী এমনিতেই আমার থেকে দুর্বল প্রকৃতির জিন, আর সে এমনিতেও একটু অসুস্থও ছিল ওই সময়। তাই সেদিন আমার স্বামীকে বেদে মহিলা অর্ধমৃত করে নিয়ে যায় তার সাথে, আর একটা বন্ধ ঘরে নিয়ে ওকে আটকে রাখে, আর তার পাহারায় নিযুক্ত করে একটা বেজি। আমি তো ওখানে ঢুকতেও পারি না সেখানে। এরপর সেদিন আমি যখন খবর পাই ছুটে যাই সেই বেদে মহিলার আস্তানায়। সেখানে গিয়ে আমার স্বামীকে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করি, কিন্তু ওই বেদেনী মহিলা রাজি হয় না। আমাকে বলে 1 ভরি স্বর্ণ দিলে তো স্বামীকে ছেড়ে দিব। এরপর মহিলার কথা মতো 1 ভরি স্বর্ণ আমি দিতে বাধ্য হয়েছি সেই গুপ্তধন থেকে, কারণ আমার স্বামীকে আমি ভালোবাসি। তাই স্বামীর কারণে আমি দুর্বল হয়ে পড়েছি। আমি দিলাম, তারপরও ছাড়ে না আমার স্বামীকে। আমাকে প্রতারণা করে একের পর এক গুপ্তধন হাতিয়ে নিতে থাকে ওই বেদে মহিলা তার স্বামী। এর মধ্যে আমার স্বামী অসুস্থ থাকার কারণে, আগে থেকেই অসুস্থ ছিল, আর বেজির আক্রমণে আরও অসুস্থ হয়ে পড়ার কারণে ওই বন্দি অবস্থাতেই সে মারা যায়। আমি চাইলেও কিছু করতে পারছিলাম না, কারণ ওই বেদে মহিলার বাড়িতে অনেকগুলো বেজি পাহারা নিযুক্ত ছিল। আমার জিন সাপেরা পৃথিবীর কাউকে ভয় না পেলেও বেজিদেরকে খুব ভয় পাই, কারণ ওরা আমাদের শত্রু। আমাদের কোনো তন্ত্রমন্ত্র ওদের উপরে সেভাবে কাজে লাগে না। এর মধ্যে আমি একটা ফোন দিয়া টিচে বেদে মহিলার মোটা অঙ্কের গুপ্তধনের লোভ ধরাই দিয়ে আমি আমার স্বামীকে ছাড়িয়ে আনবো। মহিলা রাজিও হয়ে যায় লোভে পড়ে, কিন্তু তোরা মানুষ জাতি অনেক লোভী তা আমরা ভালো করেই জানি। এমনকি ছেড়েও দেয় আমার স্বামীকে বেদেরা লাভের আশায়, লোভে পড়ে। মূলত আমার স্বামী ওই বন্দি থাকার কারণে অসুস্থ অবস্থায় আমার কোলের উপরই শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এই রাগ ক্ষোভ এটা কি আমি নিতে পারবো? এটা কি কারো পক্ষে নেওয়া সম্ভব? এই বেদে মহিলা আর তার স্বামী গুপ্তধনের লোভে উন্মত্ত হয়ে যায়। উন্মত্ত হয়ে সে এই কাজটি করেছে। আমিও দিয়ে গিয়েছি, যদিও বা আমরা এভাবে দিতে পারি না। গুপ্তধনের পাহারা থাকা কোনো জিন সে কোনো গুপ্তধন কাউকে সেভাবে দিতে পারে না। আমরা পাহারাদার মাত্র, আমরা মালিকের অনুমতি ছাড়া দিতে পারি না। তারপরেও দিয়েছি আমার স্বামীকে আমি বাঁচাতে চাই এই জন্য, কিন্তু আমি বাঁচাতে পারলাম না। যখন বুঝতে পারলাম এই বেদেনী মহিলার তার স্বামী ভয়ঙ্কর লোভী, তাই গুপ্তধনের আরও বেশি লোভ ধরিয়ে আমার আস্তানায় নিয়ে আসি এবং বেজিটাকে সঙ্গে আনতে নিষেধ করি। আমার আস্তানায় তাদেরকে নিয়ে আসার পর ছোবলের পর ছোবল দিয়ে এই বেদেনী মহিলা তার স্বামীকে মেরে ফেলি। আর এই বেদেদের অনুগত যে জিনেরা ছিল তাদেরকে আমি মায়াজালে আটকিয়ে অন্ধ করে রেখেছিলাম। আমার এই পরিকল্পনা এই বেদেনী মহিলা আর তার স্বামীকে কোনোভাবেই বুঝতে দেই নাই। বেদেরা আর তাদের অনুগত জিনদের পরবর্তীতে সবাইকে আমি মেরে ফেলি। এতদিন আমি ওই ঝামেলায় ছিলাম, তাই তোদের বাড়িতে আসতে পারিনি। আর তোরা ভাবছিস আমি মনে হয় ওই বেদেনী মহিলার কাছে বন্দী হয়ে আছি, তাই না? এই বলে ওই পুষ্পারানী জিন সাপটা আবার ফসফস আওয়াজ শুরু করে হাসতে থাকে। এর মধ্যে আবার চাচির জ্ঞান ফেরত আসে। এরপর কি হলো, একটা অদ্ভুত উপলব্ধি মাসুদ চাচা ফিল করলেন। চাচির শরীরে পুষ্পারানী সাপটা যেই না ঢুকতে যাবে, কোন একটা কারণে সে ঢুকতে পারে না। সে কাছে আসার চেষ্টা করতেই বিদ্যুতের গতিতে ছিটকে পড়ে। মনে হচ্ছে কেউ তাকে ছুঁড়ে ফেলে দিচ্ছে দূরে। ঠিক যেমন ইলেকট্রিক শক খেয়ে মানুষ দূরে ছিটকে পড়ে, ওরকম হচ্ছে। মাসুদ চাচা বাকরুদ্ধ হয়ে দেখছেন আর শুনছেন। মনে হচ্ছে এবারে চাচিকে দেখে এই পুষ্পারানী ভয় পাচ্ছে। তারপর রাগে গজগজ করতে করতে সে বলছে, তোর স্ত্রীর হাতে কি বেজির কামড়ের দাগ আছে?
এরপর মাসুদ চাচার মনে পড়ে, আরে তাই তো, ওই বেদেনী মহিলা যাওয়ার আগে তার বেজিকে দিয়ে একটা কামড় দিয়েছিল চাচির শরীরে। এইবার তো সেই ডাক্তার কারণ বুঝে ফেলেছেন। পুষ্পারানী এটা দেখে ভয় পাচ্ছে। এরপর পুষ্পারানী রাগে ফসফস করতে করতে ওখান থেকে দৌড়ে তেঁতুল গাছটার আড়ালে গিয়ে অদৃশ্য হয়ে যায় আর বলে যায়, দেখে নেব তোদের। পরের দিন মাসুদ চাচার মেয়ে মোহনা কলেজ থেকে আসার পর থেকে অদ্ভুত আচরণ শুরু করে, যা এর আগে কখনো করেনি। এরপর তার মেয়ের সাথে সমস্যা শুরু হয়ে যায়। ঠিক ওর মায়ের মতো, মানুষ দেখলেই ছোবল মারতে যায়, কিছুক্ষণ পরপর চিৎকার করে ওঠে আর সাপ সাপ বলতে থাকে, আর বলতে থাকে তার শরীর জ্বলে যাচ্ছে, পুড়ে যাচ্ছে, তার মায়ের মতোই আর কি। কি করবেন, কার কাছে যাবেন, কিছুই ভেবে পাচ্ছেন না। এদিকে ওনার মেয়ে মোহনার শরীরটাও মায়ের মতো নীল বর্ণ ধারণ করে, আস্তে আস্তে সে শুকিয়ে যেতে থাকে আর ওনাদেরকে উদ্দেশ্য করে ফসফস করতে থাকে সারাক্ষণ আর বলতে থাকে, কি ভেবেছিস তোরা, তোর বউয়ের শরীরে ঢুকতে পাইনি বলে কি তোর মেয়ের শরীরে ঢুকতে পারবো না? আমাকে এত বোকা ভাবিস না, এবার তোর মেয়েকে কে বাঁচাবে? মাসুদ চাচা তখন বুঝতে পারেন পুষ্পারানী সাপটি এবার ওনার মেয়ের শরীরের ভিতর থেকে কথা বলছে। এভাবে আরো কিছুদিন যেতে থাকে। মোহনার কলেজের বন্ধু বান্ধবীরা এসে মেয়েকে দেখে, কি হয়েছে দেখে হাসি তামাশা শুরু করে। এক প্রকার কলেজ যাওয়া বন্ধ করে দেয় মোহনা। এক রাতে খুবই কান্নাকাটি করে আসলে ঘুমিয়েছেন এই মাসুদ চাচা আর তার স্ত্রী চাচি। কি হলো, মেয়েটার সাথে এ কি হয়ে গেল? সবসময় আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করছেন, এই বিপদ থেকে কি মুক্তি মিলবে না ওনাদের? অদ্ভুত বিষয়, ওই দিন রাতে উনি স্বপ্নে দেখেন সেই মেহেন্নিগার জিন সাপ, যে এই মাসুদ চাচা এবং তার স্ত্রীকে বাবা মা বলে সম্বোধন করতেন। সে কাছে আসছে, দূর থেকে সালাম দিয়ে তাদেরকে উদ্দেশ্য করে বলছে, আমি সব শুনেছি বাবা, এতদিনে তোমাদের সাথে কি হয়েছে। আর মেহেন্নিগার এটাও বলে যে এখন থেকে নাকি সে এই বাড়িতে ঢুকতে পারছে না, কারণ এই বেদেনী মহিলা যাওয়ার সময় একটা বেজির দাঁত দিয়ে বানানো বিশেষ একটা মালা এই বাড়িতে রেখে দিয়েছিল, আর ওনারাও সেটা রেখে দিয়েছে। মূলত এইটার কারণেই মেহেন্নিগারও ওনাদের বাড়ির আশেপাশে আসতে পারছে না। তবে এই বেজির দাঁতের মালাটা কিন্তু সে কোনো ভালো উদ্দেশ্যে দেয়নি। এমনটা না যে পুষ্পারানীকে সে কাছে আসতে দিবে না, মূলত এটা দিয়েছিল মেহেন্নিগার যেন এই বাড়িতে আসতে না পারে। তার মনের মধ্যে এত দূরভিসন্ধি ছিল, এটা কোনোভাবেই বুঝতে পারেনি। মেহেন্নিগার বলেন যে তোমাদের এই পরিস্থিতির জন্য তোমরাই দায়ী। আমি তো সবসময় বলেছিলাম, তোমাকে মালয়েশিয়া থেকেই বলেছিলাম দেশে গিয়ে কোনো কবিরাজ তান্ত্রিক ওঝা না দেখাতে। তোমরা কি করলে? আমার দেয়া 3 মাসের আমল না করে কোথাকার কোন বেদে মহিলা দিয়ে এরকম একটা জঘন্য কাজগুলা করালা, বেজি দিয়ে, বানর দিয়ে। এখন আমার কি করার আছে? আমার তো এখন কিছু করার নাই। এই বলে মেহেন্নিগার চলে যাবে ভাব, স্বপ্নের মধ্যেই তখন মাসুদ চাচা খুব অনুনয় বিনয় করে কিছু একটা করতে বলেন, কান্নাকাটি করছেন স্বপ্নের মধ্যেই। মেহেন্নিগার কিছুক্ষণ চুপ থেকে বলেন, আচ্ছা দেখছি কি করা যায়, আমি জানি না কতটুকু কি করতে পারবো, আল্লাহর উপর ভরসা রাখো তোমরা। এরপর বেশ কিছুদিন কেটে যায়, মেহেন্নিগারও আসে না, অনেক চিন্তায় পড়ে যান মাসুদ চাচা। হঠাৎ একদিন রাতে বাইরে থেকে বাবা ও বাবা বলে একটা ডাক আসে ওনাদের কানে। মাসুদ চাচা আর চাচি দুজনেই বাইরে যান, গিয়ে দেখেন মেহেন্নিগার দাঁড়িয়ে আছে। মোহনা তখনও ঘুমাচ্ছে ঘরের মধ্যে। একটা বিষয় ওনারা লক্ষ্য করেন, মেহেন্নিগারের মুখে একটা স্বস্তির ছাপ রয়েছে। পরক্ষণে জিজ্ঞেস করাতে মেহেন্নিগার বলেন, আলহামদুলিল্লাহ, তোমরা এখন অনেকটাই বিপদ মুক্ত। পুষ্পারানী তোমাদেরকে আর বিরক্ত করবে না, তবে একটা শর্ত দিয়েছে। কি শর্ত? এটা মাসুদ চাচা জিজ্ঞেস করেন মেহেন্নিগারকে। তখন মেহেন্নিগার বলতে শুরু করেন যে সেদিন তোমার স্বপ্ন থেকে চলে যাওয়ার পর আমি পুষ্পারানীর কাছে যাই সব দ্বিধাদ্বন্দ্ব উপেক্ষা করে, এবং পুষ্পারানীকে অনুরোধ করি আমি মোহনা সহ তোমাদের সবার উপর থেকে যেন তার আসর কাটিয়ে নেয়। পুষ্পারানী এক কথায় প্রথমে না বলে দেন, আরও বলেন যে এরপর থেকে যদি আবার মেহেন্নিগার তুমি আসো তাহলে তোমারও কিন্তু খবর আছে। তো পুষ্পারানীকে এরপর মেহেন্নিগার বলতে থাকে, তুমি কি চাও বলো, গরু ছাগল ওরা সব দেবে, তুমি ওদেরকে মুক্তি দাও। পুষ্পারানী নাকি উত্তরে বলেন, গরু ছাগল ওরা আমাকে কি দেবে, আমি ওদেরকে 50টা গরু দেবো, 50টা ছাগল দিব, ওরা কি আমার স্বামীকে ফিরিয়ে এনে দিতে পারবে? একটা পর্যায়ে যখন কাজ হলো না, তখন দেখলাম যে আসলে কি করি
ওখান থেকে আমি চলে আসি। বুঝতে পারি গরু ছাগল দিয়ে কোনো কাজ হবে না, ভাবতে থাকি কি করা যায়। তখন আমার মাথায় একটা বুদ্ধির চিন্তা আসে যে এটা করলে কেমন হয়। পুষ্পারানীর গোত্রের একটা জিনের কাছে যাই, যার নাম বিশ্বজিৎ। সে ছিল খুব ভালো, আর এই পুষ্পারানীর সাথেও বিশ্বজিতের সম্পর্ক ভালো। আর বিশ্বজিৎকে আমিও চিনতাম, আমাদের সাথে পূর্বেই পরিচয় ছিল, যদিও বা আমাদের ধর্ম আলাদা ছিল, অনেক কিছু আলাদা ছিল। তবে বিশ্বজিৎ সে এই জিন সাপ হলেও, মনসা সম্প্রদায়ের সাপ হলেও, সে তার বৈশিষ্ট্যগত কারণে সে ওরকম, কিন্তু তার আচার আচরণ, কথাবার্তা সব কিছুই নাকি খুবই ভালো। এরপর এই বিশ্বজিৎকে দিয়ে মূলত কিছু কাজ আমি করাই। মেহেন্নিগার আরও বলেন যে এই বিশ্বজিৎ হিন্দু সাপ হলেও এই মেহেন্নিগারের পেছনে নাকি সে প্রায় 15 বছর ঘুরেছে। মেহেন্নিগার তাকে পাত্তা দিত না, ধর্মীয় একটা ব্যাপার তো ছিল, দুজনের ধর্ম আলাদা। তো ধর্মীয় ব্যাপারগুলা চিন্তা করলেও এটা তো আসলে মেহেন্নিগার অ্যাকসেপ্ট করতে পারে না। তবে বিশ্বজিৎ ছিল সম্পূর্ণ ভিন্ন রকমের আর কি। আর এই যেই বিশ্বজিৎ, এই বিশ্বজিৎকে নাকি মেহেন্নিগার বলেছিল যে আমি তো ধর্মীয় কারণে তোমাকে আসলে গ্রহণ করতে পারি না, তুমি যদি মুসলিম হও আমাদের ধর্মের নিয়ম অনুযায়ী তাহলে এটা হতে পারে। এরপর নাকি এই বিশ্বজিৎ মুসলিম হয় এবং মেহেন্নিগারের সাথে তার বিয়ে হয়। তো এভাবেই আর কি মূলত তাদের একটা সম্পর্ক হয় আর কি। মেহেন্নিগার যখন বিশ্বজিৎকে পুরো ঘটনা খুলে বলে, বিশ্বজিৎ মেহেন্নিগারকে সাথে নিয়ে ওদের গোত্র প্রধানের কাছে যায়, মানে সে যেই গোত্রে ছিল আর কি, গোত্র প্রধানের কাছে যায়। তো গোত্র প্রধান ওই সময় নাকি দেশে ছিল না, ভারতের মুর্শিদাবাদের ডোমকল নামক একটা জায়গায় সে গিয়েছিল, একটা পূজা অর্চনা ছিল সেখানে। তো বিশ্বজিৎ মেহেন্নিগারকে সেখানেও নিয়ে গিয়েছিল তাদের গোত্র প্রধানের সাথে দেখা করার জন্য। তো গোত্র প্রধানকে সব ঘটনা খুলে বলেন। গোত্র প্রধান কিছুক্ষণ চুপ থেকে বলেন যে আসলে একটা ঘটনা তো ঘটে গেছে, সেটা হচ্ছে পুষ্পারানীর স্বামীকে তো মেরে ফেলা হয়েছে। এখন এই বিষয়টা তো সম্পূর্ণ আলাদা, যেহেতু তার স্বামীকে মেরে ফেলা হয়েছে। এখন এই বিষয়টা তো পুষ্পারানীর ইচ্ছার উপর অনেক কিছু নির্ভর করে। তারপরও তোমরা 2 দিন পরে আসো, আমি দেশে যাই, এখানকার কাজ শেষ করে তারপর দেখি ওর সাথে কথা বলে কি করা যায়। পরবর্তীতে গোত্রপ্রধান ভারত থেকে দেশে আসার পর তার নিজ রাজপ্রাসাদে মেহেন্নিগার ও বিশ্বজিৎকে নিয়ে একটা মিটিং করে। সেখানে পুষ্পারানীকেও খবর দেওয়া হয়। মিটিংয়ে উপস্থিত থাকা সমস্ত জিনেরা বিষয়গুলো জানতে পারে। পুষ্পারানীকে খুবই বিনীতভাবে সবাই বোঝাতে থাকে। এমনকি ওদের গোত্রপ্রধান খুব অনুরোধ করে পুষ্পারানীকে। আরও বলেন যে ওদের পরিবারের উপর থেকে তোমার আসর তুলে যদি নিতে চাও নাও, আর যদি নাও তাহলে কি তুমি তোমার স্বামীকে ফেরত পাবে না তো। তাছাড়া তুমি তো প্রতিশোধ নিয়েছো বেদে মহিলা ও তার স্বামীকে হত্যা করার মাধ্যমে। এখন আর কি এভাবে মানুষকে কষ্ট দিয়ে তো লাভ নাই। তুমি যা কষ্ট দিয়েছো, বহু বছর তো ওই মহিলাটাকে কষ্ট দিয়েছো, আবার তার মেয়েকে দিচ্ছ, এভাবে কাজ করো না। শেষমেশ একটা পর্যায়ে গোত্রপ্রধানের অনুরোধ দেখে পুষ্পারানীর মনে প্রথমবারের মতো দয়া দেখা যায়। আর একটা দীর্ঘশ্বাস ছেড়ে নাকি পুষ্পারানী বলেন, আচ্ছা ঠিক আছে, আমি সব আসর তুলে নেব ওদের পরিবারের উপর থেকে, কিন্তু কিছু শর্তগুলো হচ্ছে আমাকে কখনো তাড়ানোর চেষ্টা করা যাবে না ওইখান থেকে। যেহেতু ওদের ভিটায় যুগ যুগ ধরে থাকছি, আমাদের পূর্বপুরুষরা ওখানে থেকেছে। ওই জমিতে আমাদের গুপ্তধন আছে, সেটা তো গোত্রপ্রধান আপনি জানেন, আর সেটা তো আমি পাহারা দিই। ওদের বাড়িতে যে 4টা রুম আছে তার মধ্যে একটা রুম আমাকে দিয়ে দিতে হবে, ওই রুমটা আজীবন তালাবদ্ধ হয়েই থাকবে। এরপর নাকি পুষ্পারানী চলে যায়। মেহেন্নিগার আর বিশ্বজিৎ চলে আসেন মিটিং শেষে। ফাইনালি একটা সিদ্ধান্ত নিয়ে যে হ্যাঁ একটা কাজ হয়েছে। এবার মেহেন্নিগার মাসুদ চাচা আর চাচিকে বলেন, পুষ্পারানীর শর্তে রাজি আছো তোমরা? যদি রাজি না থাকো আমি আর কিছুই করতে পারবো না, অনেক কষ্টে এতটুকু করেছি আমি আর আমার স্বামী মিলে। মেহেন্নিগারের কথা শুনে মাসুদ চাচা আর চাচি কিছুক্ষণ চুপ থেকে রাজি হয়ে যায়, নিজেদের সুখ শান্তির কথা বিবেচনা করে। মাসুদ চাচা বলেন যে আমাকে পুষ্পারানীর দেওয়ার শর্তে রাজি হতেই হবে, এছাড়া তো আমার কিছু করার নাই। আর আমাদের তো ছেলে নাই, একটা মাত্র মেয়ে,
বেশি কিছু না, একটা রুমই তো দাবি করেছে, এই রুমের বিনিময়ে যদি একটু স্বস্তির মুখ দেখতে পারি এতে আমাদের কোনো সমস্যা নেই। এরপর মেহেরনিগারও বিদায় নেয় সেই রাতের মতো। এর কিছুদিন পরে আবার একদিন গভীর রাতে বাইরে থেকে এসে বাবা ও বাবা, মা ও মা ওঠো, এরকম একটা ডাক ভেসে আসে ওনাদের কানে। ওনারা ঘুম থেকে ওঠেন, বাইরে গিয়ে দেখেন এবার মেহেরনিগার একলা না, তার সাথে তার স্বামী বিশ্বজিৎও রয়েছে। তো এরা যে স্বামী স্ত্রী দেখেই বোঝা যাচ্ছে। তবে বিশ্বজিৎ মুসলিম হওয়ার পরে তার নাম কি হয়েছে এটা মাসুদ চাচা বলতে পারেন নাই। তার নাম আর ওইটা ছিল না, চেঞ্জ হয়েছে। মেহেরনিগারের কাছে যেতেই আসলে মেহেরনিগার বলেন যে আলহামদুলিল্লাহ তোমরা এখন থেকে বিপদমুক্ত, পুষ্পারানী আর কখনো তোমাদেরকে দেখা দেবে না। আরেকটা বিষয় তোমাদেরকে বলে রাখি, যে ঘরটা পুষ্পারানীকে দিয়েছ সেই ঘরটা জীবনে কখনোই মৃত্যুর আগ পর্যন্ত ভুলে ব্যবহার করবে না, এমনকি ঘরটা খুলবেও না। তবে আমি সবসময় মায়ের কাছে থাকতে চাই আগের মতো, মায়ের মাধ্যমে মানুষের সেবা যত্ন করতে চাই গাছগাছার ওষুধ দিয়ে। মেহেরনিগারের একথা শুনে মাসুদ চাচা চাচি খুবই খুশি হন। তারপর থেকে মেহেরনিগার এই চাচির শরীরে আবার থাকতে শুরু করে আর মানুষের উপকার করতে থাকে। এমনকি আজ পর্যন্ত আল্লাহর রহমতে তেমন কোনো অভাব অনটন ওনাদের সংসারে হয়নি। আর চাচির নাম কিন্তু আমরা বলি নাই প্রিয় লিসেনার্স, কারণ চাচির নাম বললেই কিন্তু অনেক মানুষ চাচিকে চিনে ফেলবেন আর এই বিষয়টা জেনে ফেলবেন। চাচির নাম কিন্তু এই রাহুল ইসলাম মেঘ ভাই বলেছেন, আমি এই বিষয়টা অ্যাভয়েড করে গিয়েছি, কারণ নাম বলার পর ওখানে উনি উল্লেখ করেছেন যেন চাচির নামটা না বলা হয়। তাছাড়া যেহেতু একটা গুপ্তধনের ব্যাপার রয়েছে, অনেক লোভী তান্ত্রিক কবিরাজ এখানে সে একটা ঝামেলা করতে পারে, এই জন্য কিছু বিষয় গোপন থাকাটাই ভালো। 2024 সালে এসে আল্লাহর রহমতে এই ঘটনা পুরোপুরি সমাধান হয়ে যায়, আর কোনো সমস্যা হয়নি মাসুদ চাচার সাথে। তো এটা শুনে কিন্তু অনেকের কাছে গল্পের মতো মনে হতে পারে, রূপকথার গল্পের মতো মনে হতে পারে, কারণ আমরা ছোটবেলায় এরকম ওই নাগ নাগিনীর অনেক সিনেমা দেখেছি, এরকম মনে হওয়াটাই স্বাভাবিক। এখনো যেটা হয় এটা বলাটাই মুশকিল। প্রিয় লিসেনার্স, এই ঘটনাটা যখন প্রথম দিকে আমরা বলেছিলাম, পুষ্পারানীর উপর তো ভয়ঙ্কর একটা রাগ হয়েছেই। এরপর শেষ দিকে এসে যখন বুঝতে পারলাম যে ওই বেদিনী মহিলা যাকে দেখে খুব ভালো মনে হয়েছিল, এই বেদিনী মহিলা কিভাবে একটা কলা কৌশল করে এই পুষ্পারানীকে মূলত বশীভূত করতে চেয়েছিল। পরে পুষ্পারানীর স্বামীকে আটক করে পুষ্পারানীকে দুর্বল করে গুপ্তধন হাতিয়ে নিতে থাকে। যারা লোভী, লোভের টোপ দিয়েই কিন্তু তাদেরকে ঘায়েল করে ফেলা যায়, এটা কিন্তু পুষ্পারানী ঠিকই বুঝেছিল, যার কারণে সে ওই বেদিনী আর তার স্বামীকে শেষ করে দিয়েছিল। তবে প্রিয় লিসেনার্স, এই ঘটনায় বেজি এবং বানরের ব্যবহারটা আমার কাছে অন্যরকম লেগেছে। বেজি যে কামড় দিল চাচির শরীরে, রক্ত বের হলো, পুষ্পারানী কিন্তু আর তার কাছেই আসতে পারলো না। এই একটা জায়গায় হয়তোবা ওই বেদিনী কিছুটা উপকার করেছে, সত্য কথা বলেছে, কিন্তু তার মনের ভেতরে যে কি ছিল এটা তার ওনারা বুঝতে পারেন নাই। যাক, শেষ পর্যন্ত পুষ্পারানী সে কিছু শর্ত দিয়ে সেখান থেকে চলে গেছে, ওনারাও স্বাভাবিক হয়ে গেছেন, একদম স্বাভাবিক জীবনে ফিরেছেন। দীর্ঘ এতটা বছর কি নরক যন্ত্রণা ভোগ করেছেন চিন্তা করা যায়। আল্লাহর রহমতে, আল্লাহর রহমত হয়ে নাজিল হয়েছিলেন এই মেহেরনিগার, যে তার স্বামীর লিঙ্কটা ব্যবহার করে সেই গোত্র প্রধানের সাথে যোগাযোগ করে এই সমস্যাটার সমাধানে সচেষ্ট হয়েছিলেন। আমরা মেহেরনিগার আর তার স্বামীর জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাদেরকেও আরও বেশি বেশি করে মানুষের উপকার করার জন্য কবুল করুন। এরকম জটিল একটা সমস্যার সমাধান এভাবে হয়েছিল, আলহামদুলিল্লাহ। মাসুদ চাচা, চাচি, তার মেয়ে মোহনা, সবার জন্য আপনাদের ওয়ার্ল্ডের পক্ষ থেকে দোয়া রইল, শুভেচ্ছা রইল। ইনশাল্লাহ কোনো একটা সময় যদি আমি ওই দিকটাতে যেতে পারি, আমি মাসুদ চাচা, চাচি সবার সাথে দেখা করব ইনশাল্লাহ। তবে আমি চেষ্টা করব যে সেই ভিডিওটা কখনোই না দেবার জন্য, যেহেতু বিষয়টা গোপনই থাক। প্রিয় লিসেনার্স, কেমন লাগলো সর্পপিশাচিনীর দ্বিতীয় ঘটনাটা? যারা এই ঘটনার সাথে নিজেদেরকে কানেক্ট করতে পারেননি তাদের জন্য আবারও বলছি, আমাদের থার্সডে নাইটের যে এপিসোডটি রয়েছে, আমরা শুরুতেই বলেছি যে 162তম এপিসোডে এই সর্পপিশাচিনীর প্রথম অংশটা আমরা প্রচার করেছিলাম। অনুগ্রহ করে সেই অংশটুকু আপনারা শুনে আসতে পারেন।
তাহলে এই ঘটনাটার সাথে নিজেদেরকে খুব ভালো করে কানেক্ট করতে পারবেন ইনশাল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি শেখ মিকাইল আহমেদ ভাইকে, ধন্যবাদ জানাচ্ছি রাহুল ইসলাম মেঘ ভাইকে। দারুণ ঘটনা আমাদের জন্য পাঠিয়েছেন, অনেক কষ্ট করেছেন। লিখে পাঠানো কিন্তু কম কষ্টের কাজ না। ইনশাল্লাহ আরও অনেক ঘটনা আপনাদের কাছ থেকে পেতে থাকবো আশা করছি। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোড থেকে বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আসছে বৃহস্পতিবার নতুন আরও একটা এপিসোড নিয়ে হাজির হচ্ছি। থার্সডে নাইটের নতুন আরও একটা এপিসোড, সেখানে আপনাদের পাঠানো 6টি ঘটনা ইনশাল্লাহ থাকবে। শোনার আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আফনান দহর ওয়ার্ল্ডের সাথে রাখুন। আসসালামু আলাইকুম।